আমি দেখাবো একদম গ্রামের খবর, মাটির খবর। ওই মা মাটি মানুষ, একদম মা মানুষের সঙ্গে কথা বলছি, মাটিতে দাঁড়িয়ে, গ্রামের মাটিতে দাঁড়িয়ে কথা বলছি। গ্রামের মা মাটি মানুষ কি বলছে? যখন তৃণমূল এলো তখন এমন সন্ত্রাস এলো, মানে আমার বাড়িতেও সন্ত্রাস হয়েছে। আমি ভোটের দিন যেদিনে ভোট দিতে যাব বলে সকালে করে রান্না করেছি, সকালে করে যে রান্না করে ভোট দিতে যাব তাড়াতাড়ি করছি, তখন দুষ্কৃতীরা এসে আমাকে তখন বললো আমার বাড়িতে যে ভোট দিতে যাবে না। আমি প্রতিবাদ করলাম, কেন ভোট দিতে যাবো না, আমার ভোট কেন আমি দেবো না। তখন আমাকে বলছে তুমি ভোট দিতে যাবে না, তোমাকে বারণ করছে যাবে না। আমি বলছি আমি ভোট দিতে যাব, আপনারা যদি রুখতে পারেন রুখে নেবেন। দিয়ে তখন আমি ভোট দিয়ে বাড়িতে এলাম। দিয়ে আমার স্বামী যখন পুকুর পাড়ের যখন ওই মেন রাস্তাটাই যখন আটকালো, আমার স্বামী পুকুর পাড় দিয়ে গেল ওই দিকে ভোট দিতে যাবো বলে। দিয়ে আমার স্বামী ভোট দিয়ে যখন বেরিয়ে আসছে তখন আমার স্বামীকে ওখানে আটকেছে, তৃণমূলের লোকেরা আটকেছে। তৃণমূলের যে গুন্ডারা চারদিকে ঘুরছে, সেই গুন্ডারা তৃণমূলের লোকেরা আমার স্বামীকে। আপনাদেরকে তো বলেন যে দুধ দেওয়া গরু, দুধের গাই, যে গরু দুধ দেয় তার চাট খেতে হয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের জন্য এত কিছু করেছেন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী কেন? না, মমতা ব্যানার্জির বিরোধী এই কারণেই আমরা, যে আমাদের সংখ্যালঘুদের নিয়ে উনি একটা নোংরামি খেলা খেলছেন, কিন্তু এটাকে আমি কখনোই সমর্থন করি না। কেন নোংরামি কেন? দেখুন, উনি হচ্ছে মাথায় হেজাব পরে, আমরা যখন রোজা রাখছি তখন উনি কি করছেন, সারাদিন খেয়ে 7 বেলা খেয়ে আর সন্ধ্যে 6টার সময় ইফতার করছে। সেটা কি হচ্ছে, নোংরামি না তো কি? আমরা তো ভোরের বেলায় আমাদের ভাত খাই, খেয়ে সারাদিন আমরা একটা মানে একটু জল পর্যন্ত খেতে পারি না, আমরা আমাদের থুতুটা পর্যন্ত গিলতে পারি না, সেখানে আমরা না খেয়ে দিয়ে থাকি, থেকে আমরা ইফতার করি। আর সেটা তো উনি তো নোংরামি করছেন। আচ্ছা, এত রাগ তৃণমূলের ওপরে আপনার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তো এত প্রকল্প আপনাদের জন্য করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার করেছেন, কন্যাশ্রী করেছেন, রূপশ্রী করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার পান না? লক্ষ্মী ভাণ্ডার পায় না কেন? পাই। এখন তো হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার নয়, ওইটা হচ্ছে ভোট ভাণ্ডার। ভোট ভাণ্ডার? হ্যাঁ, ভোট ভাণ্ডার। ওই যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে ওটা হচ্ছে মানুষকে ভাওতা দেখাচ্ছে, মানুষকে শুধু ভাওতা দেখিয়ে ভোট কেনার জন্য ওইসব করছে। বিজেপির এই যে উত্থান, বিজেপিকে মুসলমানরা স্বাভাবিকভাবেই ভয় পান, পছন্দ করেন না, এবং বিজেপিও বলে যে আপনাদেরকে তারা একদম কোনো হিসাবের মধ্যে রাখেন না, আপনাদেরকে তারা ঘৃণা করেন। তো সেই জায়গায় বিজেপির বিরুদ্ধে তো মমতা বন্দ্যোপাধ্যায় তো লড়াই করছেন, তাহলে আপনাদের মনে হয় না বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার? এটা মমতা মুখ্যমন্ত্রী আর যে মোদী সরকার, এই বিজেপি আর তৃণমূল এই দুটি তো সেটিংয়ে চলে, এরা দুজনেই সেটিংয়ে চলে। মমতা ব্যানার্জি কোথায় প্রতিবাদ করছে? আজকে দেখুন সংখ্যালঘু মানুষ, আমার বাবা হয়ে গেল 14 নয় 7-8 বছর হয়ে গেল আমার বাবা নিখোঁজ। আচ্ছা, আমার বাবাকে যে পার্টির লোকেরা যে নিখোঁজ করে দিল না, তাও আমি জানি না। তৃণমূলের লোকেরা। আচ্ছা, আমার বাবা সিপিএম, আমার বাপের বাড়ি খণ্ডঘোষ থানা। আচ্ছা, দিয়ে আমার বাবা এই 7 বছর নিখোঁজ, যে আমার বাবার 7 বছর নিখোঁজ, আমার বাবাকে খুঁজে পাওয়া যায়নি। আমি আজও মনে করি যে আমার বাবাকে কি পার্টির ওই তৃণমূলের লোকেরাই কি আমার বাবাকে গুম করে দিল নাকি, আমি সেটাও আমি এখনো আজও পর্যন্ত জানতে পারছি না। থানায় জানিয়েছি, থানা কোনো অভিযোগ নেয়নি। থানা কি বলছে, তোমরা খোঁজো। তাহলে ওরা যে চেয়ারে বসে আছে ঠান্ডা করে, তাহলে ওরা কি এই শুধু এই টাকা লিখিতও দিয়েছি। আমি অনেক থানায় গেছি, আমি বিষ্ণুপুর গেছি, বাঁকুড়া গেছি, এমনকি আরামবাগ গেছি, কোনো থানা কোনো কাজ করেনি। এখন কথা বলবো শাহানি বেগমের সঙ্গে, জায়গা সেই রায়না থানা। আমরা রায়না এবং খণ্ডঘোষ মোটামুটি সন্নিহিত জায়গা, সংলগ্ন দুটি জায়গা, পাশাপাশি দুটি জায়গা। আমরা দীর্ঘদিন ধরেই জানেন আপনারা যে রায়না খণ্ডঘোষ একদম সন্ত্রাস কবলিত জায়গা। একটা কথা প্রচলিত আছে যে তৃণমূলের মূল ভোট ব্যাংক হলো মহিলারা এবং সংখ্যালঘুরা। এই কথা কতটা সত্যি আমি বলবো না, কারণ আমার ন্যারেশন তৈরি করার কোনো ওপিনিয়ন বিল্ড করার জায়গা এটা নয়। আমি দেখাবো একদম গ্রামের খবর, মাটির খবর। ওই মা মাটি মানুষ, একদম মা মানুষের সঙ্গে কথা বলছি, মাটিতে দাঁড়িয়ে, গ্রামের মাটিতে দাঁড়িয়ে কথা বলছি। গ্রামের মা মাটি মানুষ কি বলছেন, রায়নার মা মাটি মানুষ কি বলছেন, খণ্ডঘোষের মা মাটি মানুষ কি বলছেন জানবো একজন সংখ্যালঘু ঘরের ভদ্রমহিলার সঙ্গে। তিনিও একজন গৃহবধূ, তিনিও একদম লড়াই আন্দোলনে শুরু থেকে
থাকার চেষ্টা করছেন, সামনে থাকার চেষ্টা করছেন। তার বক্তব্য হচ্ছে তিনি এবং আবারও বলছি, এটুকু আপনারা কনসিডার করবেন অবশ্যই, কারণ ওনারা কিন্তু খুব ক্যামেরা ফ্রেন্ডলি নন, কিন্তু ওনাদের বক্তব্য, নিউজ মেকারদের বক্তব্য সরাসরি আপনাদের কাছে নিয়ে আসার আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। বারবার করে এই কথা বলছি। ওনার নাম শাহানি বেগম। আপনাকে একদম প্রথমেই জিজ্ঞেস করব যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার করেই বলেন যে উনি আপনাদের দলের, আপনাদেরকে তো বলেন যে দুধ দেওয়া গরু, দুধের গাই, যে গরু দুধ দেয় তার চাট খেতে হয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের জন্য এত কিছু করেছেন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী কেন? না, মমতা ব্যানার্জির বিরোধী এই কারণেই আমরা, যে আমাদের সংখ্যালঘুদের নিয়ে উনি একটা নোংরামি খেলা খেলছেন, একটা নোংরামি খেলা খেলছেন, কিন্তু এটাকে আমি কখনোই সমর্থন করি না। কেন নোংরামি? কেন নোংরামি? কেন দেখুন, উনি হচ্ছে মাথায় হেজাব পরে, আমরা যখন রোজা রাখছি তখন উনি কি করছেন, সারাদিন খেয়ে, 7 বেলা খেয়ে, আর সন্ধ্যে 6টার সময় ইফতার করছে। সেটা কি হচ্ছে? নোংরামি না তো কি? আমরা তো ভোরের বেলায় আমাদের ভাত খাই, খেয়ে সারাদিন আমরা একটা নিজে মানে একটু জল পর্যন্ত খেতে পারি না, আমরা আমাদের থুতুটা পর্যন্ত গিলতে পারি না, সেখানে আমরা না খেয়ে দিয়ে থাকি, থেকে আমরা ইফতার করি। আর সেটা তো উনি তো নোংরামি করছেন। আমাদেরকে এটাকে বলে, যেটা এটা একটা ভেসানো বলে, সেটা করছেন। এটা আমাদের মুসলিমরা প্রত্যেকে আগে অতটা বুঝতো না, মনে ভাবতো যে হয়তো কিছু কিছু সংখ্যালঘু যে হ্যাঁ মোদাজি বাবা ইফতার করছে, কিন্তু না, এখন মানুষ বুঝে গেছে, আমাদের সংখ্যালঘু মানুষরা খুব সচেতন হয়ে গেছে যে এটা মুখ্যমন্ত্রী একটা নোংরা খেলা খেলছে। আপনাদের মনে হতে পারে যে আমি একদম সিপিআইএম এর সমর্থক যারা বা বিজেপি সমর্থক যারা তাদের কাছে এসে কথা বলছি, কিন্তু বিষয়টা কিন্তু আদৌ তা নয়। একদম র্যান্ডামলি কথা বলছি। আমি অবশ্যই ভবিতাদির সঙ্গে কথা বলেছিলাম, তার একটা হিস্ট্রি আমি জেনেছিলাম, ওনার সঙ্গে কথা বলছি, কিন্তু একদম র্যান্ডামলি কথা বলছি এবং একদম আনকাট গ্রামের মানুষ কি বলছেন আপনাদের কাছে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আপনাকে আমার পরের প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, সেই লক্ষ্মীর ভান্ডার আপনারা খুশি নন? ওই লক্ষ্মীর ভান্ডারটা আমরা মোটেই খুশি নয়। লক্ষ্মীর ভান্ডারটা উনি তো দিচ্ছে, লক্ষ্মীর নামে ভোট কিনছেন। আজকে লক্ষ্মী ভান্ডারটা দেওয়ার ওনার একটাই উদ্দেশ্য, যে উনি ভোটটা আমাদের থেকে কেনার জন্য লক্ষ্মী ভান্ডারে দিয়ে 1000 টাকা কি হবে? এখন এত জিনিসপত্রের দাম, কেন এত জিনিসপত্রের দাম? আজকে দেখুন গ্যাসের কত দাম, যখন বামপন্থী ছিল তখন কত গ্যাসের দাম ছিল, আজ কত গ্যাসের দাম, আজ গ্যাসে রান্না করতে পারছে না। তাহলে আজকে সেই লক্ষ্মী ভান্ডার টাকা দিচ্ছে, এটা কি হবে? হায়াতে কি হবে? এখন তো জিনিসপত্রের দাম হয়ে গেছে, সমস্ত নিত্য যে জিনিস বাড়িতে আমাদের লাগে, সমস্ত জিনিস আগুন ছোঁয়া দাম, আমরা হাত দিতে পারছি না। তাহলে আমাদের 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে কি হবে? ওটা ওনার তো, উনি ভোট কেনার জন্য দিচ্ছে। আপনি খণ্ডঘোষে থাকেন তো? হ্যাঁ, আমি আমার বাড়ি খণ্ডঘোষে। আচ্ছা, খণ্ডঘোষে একটা সময় আমরা জানি, এটা সিপিএম এর সময় থেকেই জানি যে খণ্ডঘোষে ভীষণ সন্ত্রাসের পরিবেশ। তো আপনি কি কোনো সন্ত্রাসের ঘটনা আপনার সঙ্গে ঘটেছে বা সেরকম কিছু হয়েছে? কি ঘটেছে? 11 সালের পর যখন তৃণমূল ক্ষমতায় আসে, তখন যে আমি একটা, আমার এখন 43 বছর বয়স, আমি 43 বছর বয়সে আমি কোনোদিন দেখিনি যে বামপন্থী থাকতে এরকম মানে সন্ত্রাস কি জিনিস আমি চোখে দেখিনি। কিন্তু 11 সাল খণ্ডঘোষে আগে থেকেই সন্ত্রাসের অভিযোগ পাওয়া যায়। এই 11 সালের পর আমি দেখি, 11 সাল আগে আমি দেখিনি, আমার জ্ঞান ভরে আমি দেখিনি সেটা। এখন যে 11 সালের পর যে সন্ত্রাস আমি দেখেছিলাম আমার গ্রামের দেখাটাই, যে বাইরে থেকে লোক নিয়ে এসে 250 জন লোককে আমার গ্রামে ঢুকিয়েছিল, একাধিক মানুষকে যারা সিপিএম কে সমর্থন করতো তাদেরকে যে মারপিট এতভাবে মেরেছে, হাত পা ভেঙে তাদেরকে ফেলে রেখে দেওয়া হয়েছিল। এমনকি গ্রামের মানুষকে বলেছিল যে ওদিকে না যেন দেখে, এরকম করেছিল। কিন্তু শেষমেশ আমি থাকতে পারিনি, তাদের যে সেই দৃশ্য তাদের হাহাকার কান্না, গ্রামের মানুষকে, একাধিক মানুষকে বাড়ি ছাড়া করেছিল। সেই মানুষরা 5 মাস 6 মাস পরে বাড়ি ঢুকেছে, তাদেরকে বাড়ি ঢুকতে দেয়নি। তারপর বাজারে ঘাটে যে সমস্ত ছেলেরা বাজারে ঘাট গেছে তাদেরকে বলা হয়েছে, ফোন করে করে বলা হয়েছে ওদিকে ওই জায়গাতে মারা হোক, এরকম করে সন্ত্রাস চালিয়ে গেছে। সেই সন্ত্রাসটা আমি একেবারেই ঘৃণার চোখে দেখি। যে তৃণমূল এসে, তারা বেশ এসেছে, ক্ষমতায় এসেছে, থাকুক না, ভালোভাবে কাজ করে দেখাতে পারতো, কিন্তু এই সন্ত্রাসটা করে কেন দেখালো? এই জন্যই আমি ওই পার্টিটাকে ঘৃণার চোখে দেখি। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। বিজেপির এই যে উত্থান, বিজেপিকে মুসলমানরা স্বাভাবিকভাবেই ভয় পান, পছন্দ করেন না, এবং বিজেপিও বলে যে আপনাদেরকে তারা একদম কোনো হিসাবের মধ্যে রাখেন না, আপনাদেরকে তারা ঘৃণা করেন। তো সেই জায়গায় বিজেপির বিরুদ্ধে তো মমতা বন্দ্যোপাধ্যায় তো লড়াই করছেন, তাহলে আপনাদের মনে হয় না বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার? এটা মমতা
মুখ্যমন্ত্রী আর যে মোদী সরকার, এই বিজেপি আর তৃণমূল এই দুটি তো সেটিংয়ে চলে, এরা দুজনেই সেটিংয়ে চলে। মমতা ব্যানার্জি কোথায় প্রতিবাদ করছে? আজকে দেখুন সংখ্যালঘু মানুষরা গরুর হাটে গিয়ে গরু ব্যবসা করে খায়, গরিব মানুষ, তাকে কিভাবে আসানসোলে মারা হলো, দুর্গাপুরেতে, সেখানে কিভাবে তাকে পিটিয়ে মারা হলো, সেই অত্যাচারটা আপনারা বলুন কেন এত অত্যাচার? তিনি একটা গরিব মানুষ ব্যবসা করে খাবে না তো কি করে খাবে? এটা বিজেপি কি ভালো করছে? তাহলে আমরা কি তো তাদেরকে ভালো চোখে দেখবো? সেই পার্টিটাকে এরা তো মানে সংখ্যালঘুদেরকে মোটেই দেখতে পারে না। কিন্তু সিপিএম তো এখন আসতে পারবে না, তৃণমূলকেই তো আপনারা ভরসা করার কথা ছিল। আসবে, মানুষ অনেকটাই বুঝে গেছে যে এই দুটি দল মানে নোংরা রাজনীতি খেলছে, হ্যাঁ, উন্নয়নের নাম করে যত লুটপাট চালাচ্ছে, মানুষ বুঝে গেছে অনেকটাই, গ্রামের মানুষ অনেকটাই সচেতন হয়ে গেছে। কিন্তু বামপন্থ মানে 2005 সালে 100 দিনের কাজ এনেছিল, সেই কাজকে 100 দিনের কাজকে আজ 3 বছর ধরে ওরা এত লুটপাট করেছে, আজ কাজ বন্ধ। গরিব মানুষের হাতে কাজ নেই, মাঠে ঘাটে যে কাজ করতো সেই কাজ নেই। তাহলে মানুষ, গরিব মানুষ কি অবস্থা জানছে? তারা কি জানছে? চাষবাসের কি অবস্থা? চাষবাসের অবস্থা, গরিব মানুষ যে কাজ করতো, যে মানে তাদের যে চাষবাসটুকু যে উদ্ধার করতো সেইটুকু করতে পারছে না। আমি তো গ্রাম বাংলায় থাকি, দেখতে পাচ্ছি তো বাড়ি বাড়ি কি অবস্থা। বাড়ির ছেলে মেয়েদের ব্যবসা নেই, হাতে কোনো রোজগারের টাকা নেই, সংসার চালাতে আভার হয়ে যাচ্ছে। তাহলে কোথায় মমতা ব্যানার্জি উন্নয়ন করেছে? তৃণমূল নেতাদের। মমতা ব্যানার্জি করেছে তৃণমূল নেতাদের উন্নয়ন, গরিব মানুষের নয়। গরিব মানুষ হাহাকারই মরছে, গরিব মানুষ হাহাকারেই মরছে। অ্যাকচুয়ালি আমার কাছে কিন্তু শিক্ষক ওনারাই, তার কারণ জীবনের যে গভীর শিক্ষা, সেই শিক্ষা আমি সাংবাদিকতা পেশার প্রতি এই জন্য আমি কৃতজ্ঞ, কারণ এত ধরনের এত মানুষের সঙ্গে ইন্টারাক্ট করার সুযোগ পাই, বিশ্বাস করুন। এবং গ্রাম বাংলায় ঘুরে আমি যে আমার অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আবারও বলছি যে কি হবে নির্বাচনে, কি হবে তার ফল, সিপিএম কি খাতা খুলতে পারবে, বিজেপি কি সত্যিই সরকারে আসবে, নাকি তৃণমূলই আবার জিতবে, সেটা সময় বলবে। কিন্তু গ্রাম বাংলার খবর, মাটির খবর, মায়ের খবর, মানুষের খবর, সত্যিকারের মাটি মানুষের খবর আমরা আপনাদেরকে দিচ্ছি। আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি রায়নায়, সেই রায়না যেটা বামপন্থী আন্দোলনের একেবারে ভিত্তিভূমি বলা যায়, এবং গত কয়েকদিন ধরে আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে রায়না। কেন? একটি বিরাট মিছিল, এবং সেই নিয়ে সোশ্যাল মিডিয়া প্রায় তোলপাড়। সিপিএমের হলো কি, এত মানুষ কোথা থেকে? তো আমরা খুঁজতে খুঁজতে আমরা রায়নার সেরকমই একজন ভদ্রমহিলার কাছে পৌঁছে গিয়েছিলাম। আমরা জানার চেষ্টা করছিলাম যে কি করে এত মানুষ বেরোলেন, তারা কি সিপিএম করেন? ওনার নাম হচ্ছে ভবিতা মাঝি, মালিক, ভবিতা মালিক। তো ভবিতা দি, আপনি বলছিলেন আমার সঙ্গে যখন ক্যামেরার পিছনে আপনার কথা হচ্ছিল, তখন আপনি বলছিলেন যে আপনি ক্ষেত মজুরের কাজ করেন, দিন মজুরের কাজ করেন। হঠাৎ করে সিপিএমের এই মিছিলে গেলেন কেন? আপনি কি আগে থেকে সিপিএম করেন? না না, আমি ক্ষেত মজুরের কাজ করি, গৃহবধূ। আমার বাড়িতে বাচ্চা আছে। যে আমি ক্ষেত মজুরি করি কেন করি? যে দুটো ভাতের জন্য। যে যে আমি মহিলা হয়ে যে ক্ষেত মজুরে নেমেছি, যে স্বামীর পাশে দাঁড়াবার জন্য। যে কি, যে ক্ষেত মজুর করে যে 200 টাকা মাইনে পায়, তবু সেই মাইনে থেকে যে স্বামীকে একটু হেল্প করব, সে 200 টাকাতে স্বামীর সংসার চলবে না। তা তখন যে দেশে যে তৃণমূল এলো, দেশে যে 14 বছর আগে যে তৃণমূল এলো, সে তৃণমূল যে এত অভাব অনটন নিয়ে এলো, যে যে একটা সংসারে যে 2 কিলো চাল তার দাম 50 টাকা কিলো। তাহলে সে চাল কমে তো চাল পাওয়া যায়, সেটা তো যে রেশন চাল বিক্রি হয় দোকানে, ফেললে সেই চাল তো কম দামে বিক্রি হয়। আর যে তেলের দাম এত হু করে বেড়ে গেল, তাইলে আমার বাড়িতে যদি সে 200 টাকাতে যদি না সংসার চলে, তাহলে আমাকে ক্ষেত মজুরি করতে হবে। সেই ভেবে আমি স্বামীর পাশে দাঁড়ানোর জন্য ক্ষেত মজুরি করছিলাম। দিয়ে যখন তৃণমূল এলো, তখন এমন সন্ত্রাস এলো, মানে আমার বাড়িতেও সন্ত্রাস হয়েছে। আমি ভোটের দিন, যেদিনে ভোট দিতে যাব বলে সকালে করে রান্না করেছি, সকালে করে যে রান্না করে ভোট দিতে যাব তাড়াতাড়ি করছি, তখন দুষ্কৃতীরা এসে আমাকে তখন বলল আমার বাড়িতে যে ভোট দিতে যাবে না। আমি প্রতিবাদ করলাম
কেন ভোট দিতে যাবো না, আমার ভোট কেন আমি দেবো না। তখন আমাকে বলছে তুমি ভোট দিতে যাবে না, তোমাকে বারণ করছি, যাবে না। আমি বলছি আমি ভোট দিতে যাব, আপনারা যদি রুখতে পারেন রুখে নেবেন। দিয়ে তখন আমি ভোট দিয়ে বাড়িতে এলাম। দিয়ে আমার স্বামী যখন পুকুর পাড়ের যখন ওই মেন রাস্তাটায় যখন আটকালো, আমার স্বামী পুকুর পাড় দিয়ে গেল ওইদিকে ভোট দিতে যাবো বলে। দিয়ে আমার স্বামী ভোট দিয়ে যখন বেরিয়ে আসছে, তখন আমার স্বামীকে ওখানে আটকেছে, তৃণমূলের লোকেরা আটকেছে। তৃণমূলের যে গুন্ডারা চারদিকে ঘুরছে, সেই গুন্ডারা তৃণমূলের লোকেরা আমার স্বামীকে আটকালো। তখন আমাকে বাড়িতে খবর পাঠালো যে তোমার স্বামীকে ওইখানে পুকুর পাড়াতে আটকেছে। তখন আমি ঘর থেকে ছুটিয়ে গেলাম। তখন বললাম যে সরকার যে ভোট করাচ্ছে, তার যে ভোটের অধিকার, সে তো ভোট দেবেই, তাহলে তোমরা কেন আটকাচ্ছ? তখন আমাকে বললো তোমাকে বলছি তো, তোমার স্বামী ভোট তো দিয়ে দিয়েছে, পরে এখন কি হবে আমরা জানি না, তুমি এখন তোমার স্বামীকে নিয়ে বাইরে যাও, বাড়িতে চলে যাও। দিয়ে আমি বাড়িতে চলে এলাম। আর যে ভোট দেওয়ার পর বাড়িতে আসলাম, তখন সন্ধ্যার সময় আমার বাড়ির সামনেতেই রাস্তা, মেন রাস্তা আমার বাড়ির সামনেই, তখন একটা বোমা পড়লো। আচ্ছা, বোমা পড়লো। যে বোমা পড়ার পরই এমন পাড়া সব নিস্তব্ধ হয়ে গেল, কে যে কোথায় চলে গেল আমরা কোনো কাকুকি দেখতে পেলাম না। তখন প্রায় কমসে কম 60-70 জনকে পাশের গ্রাম থেকে নিয়ে এসছে। তখন বোমাবাজি করছে, বাড়ি ভাঙচুর করছে, আমার পাশের বাড়ি ভাঙছে, আমারও বাড়ি ভাঙছে। তখন আমরা কিছু মহিলা ঝাঁটা নিয়ে বেরোলাম। তখন ওরা মাঠের দিকে একটা রাস্তা দিয়ে ধাওয়া করে চলে গেল। আচ্ছা, ধাওয়া করে চলে গেল। দিয়ে আর একটা তৃণমূলের লোক বলছে আমাদের মেন রাস্তার গায়েতে টনচিপ ঢেলেছে। সে টনচিপের ওপর দাঁড়িয়ে বলছে যে ওইরকম করে হবে না, মহিলাদিকে টেনে নিয়ে এসো, মহিলাদিকে টেনে আনলি ছেলেরা বেরিয়ে আসবে, তার স্বামীরা বেরিয়ে আসবে। এটা কে বলছে? ওটা তৃণমূলের লোকেরাই বলছে। আচ্ছা, তৃণমূলে আমাদের গ্রামের যে নেতারা আছে তারা বলছে। দিয়ে তখন একটা মেয়েকে বললাম যে এইরকম করে যদি আমাদের স্বামীদিকে নিয়ে যায়, তাহলে আমাদের তো পাড়াতে আরও আছে, তাদেরকে তো ঝামেলা করবে, মেয়েদের তাহলে আর কোনো ইজ্জত থাকবে না। তখন আমরা প্রতিবাদ করলাম। প্রতিবাদ করে আজ আমি সিপিএনে এসেছি। 2011-র পরে এসেছেন? হ্যাঁ। সবাই তো শাসক দলের সঙ্গে থাকতে চায়, এটাই মানুষের প্রবণতা। স্বাভাবিকভাবে মানুষ শাসক দলের সঙ্গেই থাকতে চায়, যে জিতেছে তার সঙ্গেই থাকবো। তো আপনি হঠাৎ করে বিরোধী দলে আসতে গেলেন কেন? কি দেখে মনে হলো সিপিএমে আসা যায়? না, বিরোধী দল বলতে সিপিএম কোনোদিনই বিরোধী দল নয়। আচ্ছা, সিপিএম হচ্ছে একটা। সিপিএম হেরে যাওয়ার পরে সিপিএমে এলেন কেন? না, সিপিএম আমরা আগে গোড়া থেকেই করেছি। আর বলছে যে আমরা যে সিপিএম, যে আমার বাবা হয়ে গেল 14 নয় 7-8 বছর হয়ে গেল আমার বাবা নিখোঁজ। আচ্ছা, আমার বাবাকে যে পার্টির লোকেরা যে নিখোঁজ করে দিল না, তাও আমি জানি না। তৃণমূলের লোকেরা। আচ্ছা, আমার বাবা পার সিপিএম। আমার বাপের বাড়ি খণ্ডঘোষ থানা। আচ্ছা, দিয়ে আমার বাবা 7 বছর নিখোঁজ। যে না, আমার বাবার 7 বছর নিখোঁজ, আমার বাবাকে খুঁজে পাওয়া যায়নি। আমি আজও মনে করি যে আমার বাবাকে কি পার্টির ওই তৃণমূলের লোকেরাই কি আমার বাবাকে গুম করে দিল নাকি, আমি সেটাও এখনো আজ পর্যন্ত জানতে পারছি না। থানায় জানিয়েছেন? থানায় জানিয়েছি, থানা কোনো অভিযোগ নেয়নি। থানা কি বলছে, তোমরা খোঁজো। তাহলে ওরা যে চেয়ারে বসে আছে ঠান্ডা ঘরে, তাহলে ওরা কি এই শুধু এই টাকা লিখিত দিয়েছেন? লিখিতও দিয়েছি। আমি অনেক থানায় গেছি, আমি বিষ্ণুপুর গেছি, বাঁকুড়া গেছি, এমনকি আরামবাগ গেছি, কোনো থানা কোনো কাজ করেনি। না, আপনার বাবা বা স্বামী আগে সিপিএম করতেন, তারপরে আপনার মনে হলো যে আমিও সিপিএম করব। বিজেপি কেন করলেন না? বিজেপিও তো তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। বিজেপি মানে কোনো ইয়েই নয় যে বিজেপি বলে একটা কোনো পার্টি আছে, সেটা আমি মানি না। আচ্ছা, এবার আমি আপনাকে একদম অন্য কয়েকটা প্রশ্ন করি। আমি যেটা শুনছিলাম আপনার এলাকায় কথা বলতে গিয়ে যে বিডিও অফিসে ডেপুটেশন হয়েছে, আমরা গেছিলাম, আপনি সেই ডেপুটেশনে একদম বিডিওর সঙ্গে কথা বলেছেন। কি কথা বলেন? বিডিওকে বলে এসেছেন যে তোমার মাইনে না পেলে কি হবে, কি বলেছেন? বিডিওকে বলেছি যে আপনি যে ঠান্ডা হাওয়াটা খাচ্ছেন, সে ঠান্ডা হাওয়াটা কোথা থেকে আসছে, আপনি যে মাইনেটা পাচ্ছেন কোথা থেকে পাচ্ছেন, আপনি যে কথাটা বলছেন সেটা কি আপনার সাজানো কথা না কেউ বলে শিখিয়ে দিয়েছে আপনাকে? ভিডিও কি বলেছেন? ভিডিও শুধুই মাথা লাগছে, আর শুধুই ভিডিওর বাইরে থেকে তৃণমূলের লোকেরা ফোন করছে, শুধুই ফোন কানে নিচ্ছে আর কেটে রাখছে।
দিয়ে আমরা ভিডিও তো আমাদের কোনো কথাই নিল না, আর এমনকি ভিডিও আমাদের কথা কোনো গাইই নিচ্ছে না। আচ্ছা, এত রাগ তৃণমূলের ওপরে আপনার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তো এত প্রকল্প আপনাদের জন্য করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার করেছেন, কন্যাশ্রী করেছেন, রূপশ্রী করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার পান না? লক্ষ্মী ভাণ্ডার পায় না কেন? পাই। এখন তো হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার নয়, ওইটা হচ্ছে ভোট ভাণ্ডার। ভোট ভাণ্ডার? হ্যাঁ, ভোট ভাণ্ডার। ওই যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে ওটা হচ্ছে মানুষকে ভাওতা দেখাচ্ছে, মানুষকে শুধু ভাওতা দেখিয়ে ভোট কেনার জন্য ওইসব করছে। তো লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে খুশি নন কেন? না না না, লক্ষ্মী ভাণ্ডারে 1000 টাকা দেয়। একটা মানুষের যদি জব কার্ড থাকে, জব কার্ড যদি একটা মানুষের থাকে 365 দিনে, আমি বলছি 6 মাস যদি মাঠের কাজ হয়, 6 মাস তো জব কার্ড হবেই। এই যে আজ সামনে ঠাকুর পুজো, দুর্গা পুজো, যে মমতা যে প্যান্ডেলে যে 1,20,000 টাকা দিচ্ছে, যে 20,000 টাকা দিচ্ছে, যে যার বাচ্চাটা এমন ছোট, সে যে একটা নতুন পোশাক পরে যে যাবে, যে নতুন পোশাক পরে সে ঠাকুর মন্দিরে যাবে, সেই পোশাকটা কিনা তার ক্ষমতা নেই। তাহলে যে মমতা যে একটা প্যান্ডেলকে যে বড় করে ছবি করে দেখাচ্ছে, দেখো আবার কি করছে, যখন ভোট যখন হচ্ছে মানে প্যান্ডেল হচ্ছে, তার সামনে তো মমতার ছবি, যে দেখো আমি টাকা দিয়েছি, দিয়ে এই প্যান্ডেলটা হয়েছে। তাহলে ও সমস্তটা নিজের ছবি দিয়ে জানাচ্ছে। কোথায় রাস্তাঘাটে শুধুই ছবি, বাস যাচ্ছে তাতে ছবি। কেন? আমি যদি ভালো পার্টি করি তাহলে আমার কেন ছবি খাটাতে হবে? রাস্তায় এমন হ্যারি দিতে হবে কেন? আমি এটা বলতে চাই। দেখুন, আমরা ববিতাদি, আমরা তো শহরে থাকি, আমরা বোঝার চেষ্টা করি দূর থেকে, কিন্তু আপনারা গ্রামে থাকেন, একদম গ্রাম বাংলা থেকেই তো, গ্রাম বাংলাই তো একদম মানে বাংলার হৃদয় হচ্ছে গ্রাম। সেখান থেকেই নির্ধারিত হয় কে সরকারে আসবে, কে মসনদে যাবে। আপনারা গ্রামে থাকেন এবং রায়নার মতো জায়গায় থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কী অভিজ্ঞতা, মানে তৃণমূল শাসনে আপনাদের মূল অভিযোগটা কি, বা তৃণমূল কি ভালো কিছুই করেনি? কেন এমনটা বলছেন? তৃণমূল কোনোদিনই মানুষের ভালো করতে পারে না, মানুষকে শুধু আতঙ্কই রাখে তৃণমূল। কিন্তু এত রাস্তাঘাট হয়েছে, এত উন্নয়ন হয়েছে, এটাকে আপনি কি হয়েছে? রাস্তায় ঢালাই রাস্তা করেছে, এমন ঢালাই রাস্তা হয়ে গেছে দাদের মতন, মলম কোন জায়গায় লাগাবি? তাইলে আমার গ্রামে একটা এমন গর্ত, সেখানে বাচ্চারা এতটা জল পেরিয়ে আসতে হয়। তাইলে সে তো সিপিএমের সময়ও ছিল। হ্যাঁ না, এখন যে রাস্তাটা আছে সেখানে 365 দিন সভাপতি যাচ্ছে আসছে। আমার বাড়ি পিছনে একটা ড্রেন আছে, সেই ড্রেনটাকে এমন গভীরতা করার চেষ্টা করছে এই তৃণমূলের লোকেরা, সেই বাড়িকে ফেলার চেষ্টা করছে, পিছনে লেগেছে আমার। আমি একটা কথা শুনছিলাম আপনাদের এখানকার স্থানীয় মানুষজনের সঙ্গে যখন কথা হচ্ছিল, যে আপনি অত্যন্ত সাহসিনী একজন মহিলা, একজন সাহসিনী ভদ্রমহিলা। আপনি 31শে আগস্টে বর্ধমান শহরে যে আন্দোলন হয়েছিল, খাদ্য আন্দোলনের উপলক্ষে যে আইন অমান্য হয়েছিল, সেখানে আপনি গিয়েছিলেন। সেদিন পুলিশ আপনাকে নির্যাতন করেছিল আমি শুনলাম, ঠিক কী ঘটেছিল? আমরা যে পৌঁছালাম, দিয়ে তখন দেখছি তৃণমূলের নেতারা আর পুলিশরা এক হয়ে গেছে। আচ্ছা। দিয়ে মেয়েদিকে ধর্ষিতা করতে আসছে, মানে এমন ধর্ষিতা করছে, মানে মেয়েদিকে এমন ধাক্কালে ফেলছে, মানুষের ওপরে, মহিলার ওপরে পড়ে যাচ্ছে। সেই একজন তো এমনই মাথা ফেটে যে তাকে সাইডে নিয়ে যাওয়া হলো, দিয়ে জলপাকা করা হলো, সে বেহুশ হয়ে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। দিয়ে তারপরে তখন আমি আর না দাঁড়িয়ে থাকতে পেরে তখন আমি ইট পাটকেল ছিঁড়েছি তৃণমূলের গায়ে, মানে বর্ধমানে। আপনাদের ওপর খারাপ, আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে? খারাপ ব্যবহার করা হয়েছে, মেয়েদের ওপর খারাপ ব্যবহার করা হয়েছে। তারপরে ঠিক কি হলো? আপনারা যে বিশ্ব বাংলার ওই যে বিশাল কার্জন গেট চত্বরে, তারপরে কাঁদুনি গ্যাস দিল, পুলিশ কাঁদুনি গ্যাস দিল, দিয়ে অনেকজনকে পিটালো, পুলিশ দিকে অনেকজনকে পিটিয়ে তারপরে সব আমরা কেউ যে কোথায় ছড়কে পড়লাম আর নিজেরা কিছুই বুঝতে পারলাম না। কাঁদানি গ্যাসের অভিজ্ঞতা ঠিক কেমন ছিল? প্রচণ্ড। কেমন হয় কাঁদানি গ্যাসের? যে কাঁদানি গ্যাসে প্রথমে আমরা তো বুঝিনি যে কাঁদানি গ্যাসে এমন চোখ জ্বালা করে, সেই প্রথম আমরা দেখলাম যে চোখ জ্বালা করছে, চাইতে পারছি না, সে হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে আমাদের। কিন্তু আপনি ওই সমস্ত, আপনি বলা ভুল, আপনারা ওই বিশ্ব বাংলার যে ওই বিরাট বয়ের লোগো ছিল, বা তা এত যে ছবি ছিল, মুখ্যমন্ত্রীর প্রকল্পের ঘোষণা ছিল, এত কিছু ছিল, আপনারা সেগুলো ভাঙলেন কেন? না না না, বিশ্ব বাংলার আপনারা উপরে ফেলেছিলেন। সেটা তো ওরা তো আগে দেখিয়েছে আমাদেরকে, মারধর ধর্ষিতা করতে আসা, সেইগুলো দেখানোর পর আমরা
জোর করেই আমরা এটা করেছি। আচ্ছা, একটা কথা বলুন তো, আজকে আপনাদের রায়না অঞ্চলে কি আগের মতোই সন্ত্রাস রয়েছে নাকি আগের থেকে কম? আছে, এখনও আছে। আচ্ছা, তাহলে এতজন আপনারা বেরোলেন কি করে? ওইটা তো আমরা সংগঠন করেছি যে আমাদেরকে আগে রুখে দাঁড়াতে হবে, না হলে আমরা গ্রামে বাস করতে পারবো না। আচ্ছা, আর এই যে আলমপুরে থানার পাশেই বিডিওর পাশেই যে একটা ধর্ষিতা হলো 5 বছরের বাচ্চা, সে 5 বছরের বাচ্চা যে ধর্ষিতা হলো তাকে নিয়ে এসে হসপিটালে তার বাড়ির লোক নিয়ে এসে যে ভর্তি করলো, সে ভর্তি করার পর যে একটা সে পুলিশের কাছে রিপোর্ট লিখাবে, সে গেছে, সেই পুলিশরা তার রিপোর্ট না লিখে তাদেরকে মারধর করে পুলিশরা সে থানা থেকে বের করে দিয়েছে। রিপোর্ট তো নেওয়ার দূরের কথা, দিয়ে যে ধর্ষিতা করলো তাকে মোটরসাইকেলকে তুলে নিয়ে বাড়ি চলে গেল, তার কোনো বিচার করলো। এটা কোন অঞ্চলে? এটা আরই অঞ্চলে। তাই এই মুহূর্তে আপনাদের রায়না 1 এবং রায়না 2 দুটো ব্লক, এবং আপনারা যে ডেপুটেশন দিলেন তাতে আমরা দেখতে পেলাম যে প্রচুর মানুষের সেখানে সমাগম হয়েছে। তো আজকের এই জায়গায় দাঁড়িয়ে রায়নার মানুষ কি আপনাদের দলের পাশে আছে বলে মনে করেন নাকি তৃণমূলের পাশেই আছেন? না, আছে, আমাদের পাশে আছে। আমরা আগামী দিন মনে করছি এই তৃণমূলকে দূর করব। ওনারা খুব ক্যামেরা ফ্রেন্ডলি নন, আমাদের কাজ হলো ওনাদের কথাকে আপনাদের সামনে তুলে ধরা, কারণ ওনারা কিন্তু মেইনস্ট্রিম মিডিয়ায় আপনারা ওনাদেরকে দেখতে পাবেন না, কিন্তু খবর কিন্তু তৈরি করেন ওনারাই একদম গ্রাম বাংলার হৃদয় থেকে। এবং আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে, আমাদের এটা ফার্জের মধ্যে পড়ে ওনাদের কথা আমি বারবার করেই বলি, একদম নিউজ মেকার ওনারা, ওনাদের কথা আপনাদের কাছে নিয়ে আসা। কি অসম্ভব সাহসিকতার সঙ্গে, কি অসম্ভব কনভিকশনের সঙ্গে কথা বললেন ভবিতা, আপনারা শুনলেন। একজন গ্রাম্য গৃহবধূ, তিনি ক্ষেত মজুরের কাজ করেন, অসম্ভব কনভিকশনের জায়গা থেকে কথা বললেন। আগামী বছর ভোটের কি ফল হবে সে তো সময় বলবে, কিন্তু তার আগে এই যে ভোটের ঢাকে কাঠি পড়ছে, এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টস গোটা বাংলা জুড়ে বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে আমাদের ক্যামেরা পৌঁছে যাবে, আমি পৌঁছে যাব, এবং এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে।